নমস্কার। আমার আজকের টপিক হলো পাঠ পরিকল্পনা, পাঠ সঞ্চালনের প্রস্তুতি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রথমেই জানতে হবে পাঠ পরিকল্পনা কী। কোনো কাজকে ভালোভাবে করতে গেলে একটি পরিকল্পনার প্রয়োজন। পরিকল্পনা ছাড়া কোনো কাজই ভালোভাবে হয় না। তাই কোনো বিষয়কে উপস্থাপন করতে গেলে শিক্ষককে নির্দিষ্ট বিষয়টিকে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে রাখতে হবে। পরিকল্পনা তৈরি করার সময় পূর্বে অর্জিত শিখন সামর্থ্য, বিষয় প্রভৃতি, শ্রেণী সহায়ক উপকরণ, ব্ল্যাকবোর্ড প্রভৃতি সব কিছুর ওপর গুরুত্ব দিতে হবে। পাঠ পরিকল্পনাতে মূল্যায়ন ও গৃহকার্যের ওপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ গৃহকার্যের মাধ্যমে পাঠটিকে আরও বেশি সহজ করে দেওয়া হয় ও শিক্ষার্থী পাঠটিকে বাড়িতে চর্চা করার সুযোগ পায়। শিক্ষক সারা বছর যতটা পড়াবেন তা কয়েকটি এককে ভাগ করবেন। সেই অনুসারে শিক্ষক পরিকল্পনা রচনা করবেন ও সেই অনুযায়ী শ্রেণীকক্ষে পাঠদান করবেন। মনোবিজ্ঞান সম্মত পাঠ পরিকল্পনা রচনার পথ প্রদর্শক হলেন হার্বার্ট। হার্বার্টের মতে জন্মের সময় শিশুর মন থাকে পরিত স্লেটের মতো। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে সে অভিজ্ঞতা অর্জন করে, যার মধ্যে তার শিখন ও মানসিক বিকাশ ঘটে। প্রথমে সে ইন্দ্রিয়ের সাহায্যে পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, পরিবেশের উপকরণগুলিকে প্রত্যক্ষণ করে। দ্বিতীয়, পূর্বে অর্জিত শিখন ও অভিজ্ঞতা প্রয়োগ করে বিষয়গুলিকে নিজের মধ্যে গ্রহণ করার ক্ষমতা অর্জন করে থাকে, তাকে আয়ত্তীকরণ বলে। যখন আমরা পুরনো ধারণার সাহায্যে নতুন কোনো ধারণা আয়ত্তীকরণ করি তখন তাকে সমবেক্ষণবাদ বলা হয়। হার্বার্ট আরও বলেন যে আমাদের মন যখন কোনো ধারণা গঠন হয় তখন সেটি দুটি ব্যাপারে ঘটে। প্রথমে কোনো বস্তু মনের সামনে আসে যাতে মন নিবিষ্ট হয় এবং তাকেই মনোনিবেশ বলে। তারপর নতুন বস্তুটির সঙ্গে পুরনো ধারণা সংযোগ হয়ে নতুন অভিজ্ঞতা তৈরি হয়। হার্বার্টের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী শিক্ষা প্রক্রিয়ার স্তরগুলি হল সুস্পষ্টতা, সংযোগ, শ্রেণীভুক্ত এবং প্রয়োগ পদ্ধতি। ওনার অনুগামী এটাকে আরও দুটি স্তরে ভাগ করেছেন, যথা আয়োজন এবং উপস্থাপন। পাঠ পরিকল্পনার উদ্দেশ্য: পাঠ পরিকল্পনা তৈরি করার ধারণা গঠন করে। পাঠ পরিকল্পনা সঞ্চালনের প্রস্তুতি নেওয়া। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা গঠন করে পাঠ পরিকল্পনা। পাঠ সঞ্চালনের প্রস্তুতি: পাঠ সঞ্চালনের প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষককে কী কী নীতি অবলম্বন করতে পারেন তা সংক্ষেপে তুলে ধরা হলো। শিক্ষাবিদ বারবেটা ও অন্যান্য প্রাথমিকভাবে কতগুলি নীতির কথা বলেছেন। নীতিগুলি হলো: 1. পরিকল্পনা। বছরের শুরুতেই শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করার জন্য পূর্ব পরিকল্পনা প্রস্তুত করবেন এবং সেইগুলিকে উপস্থাপনের জন্য সম্ভাব্য পদ্ধতি স্থির করে রাখবেন। 2. ন্যায়পরায়ণতা। শিক্ষককে ন্যায়পরায়ণ হতে হবে। শ্রেণীকক্ষের ভেতরে এবং বাইরে সর্বত্র তিনি কোনো রকম পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করবেন না। শিক্ষার্থীদের সঙ্গে যেন শিক্ষকের সম্পর্ক কখনোই প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়। 3. দ্বান্দ্বিক পরিস্থিতি। শ্রেণীকক্ষে অনেক সময় কিছু অবাধ্য শিক্ষার্থী থাকতে পারে। এই ধরনের শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক না করে পাঠ সঞ্চালনায় মনোনিবেশ করতে হবে। 4. রসবোধ। শ্রেণীকক্ষে পাঠ সঞ্চালনের সময় অনেক কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মজাদার শব্দ ব্যবহারের দ্বারা পরিস্থিতি অনেক ক্ষেত্রে হালকা হয়ে যায়। রসবোধের এই মানসিক পরিস্থিতি শিক্ষকের থাকা দরকার। 5. প্রত্যাশা। শ্রেণীকক্ষে এমন একটা প্রত্যাশার বাতাবরণ তৈরি করার দরকার যাতে শিক্ষকের নিজের এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক উঁচুতে তুলে ধরা যায়। 6. সময় ও পাঠ। এমনভাবে শিক্ষককে পাঠ পরিকল্পনা করতে হবে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই তা সম্পূর্ণ করতে পারেন। সেই জন্য সময়ভিত্তিক পাঠ পরিকল্পনা করা দরকার। যদি আগেই পাঠদান সম্পূর্ণ হয়ে যায় তবে অতিরিক্ত সময়টুকু কীভাবে কাজে লাগাবেন তা আগে থেকেই চিন্তা করে রাখতে হবে শিক্ষককে। 7. সামঞ্জস্যপূর্ণ আচরণ। এখানে সামঞ্জস্যপূর্ণ আচরণ বলতে বোঝানো হয়েছে শ্রেণীকক্ষের শিক্ষকের সম্পাদিত আচরণ মধ্যে সামঞ্জস্য রাখা, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে যে সমস্ত নীতি গ্রহণ করবেন ও অনুসরণ করবেন তা যেন সকল শিক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। 8. নৈকট্য স্থাপন। পাঠ সঞ্চালনের সময় শিক্ষক শ্রেণীকক্ষে এমন একটি স্থানে অবস্থান করবেন যেখানে শ্রেণীকক্ষের উপস্থিত বিভিন্ন শিক্ষার্থীর প্রতি তিনি দৃষ্টি দিতে পারেন। সমস্ত শিক্ষার্থীরা যেন তাকে দেখতে পায় এবং তার কথা শুনতেও পায়। 9. বসার ব্যবস্থা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যেমন সুবিধাজনক স্থানে বসাতে পায়
তাদের বসার স্থানে যেন আলো হাওয়া ঠিকমতো থাকে, বোর্ডের লেখাগুলি ভালোভাবে বুঝতে পারা ইত্যাদি কাজগুলি যেন স্বাচ্ছন্দ্যে করা যেতে পারে। 10. প্রচেষ্টা ও ভুলের নীতি। শ্রেণীকক্ষে পাঠ সঞ্চালনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম একইভাবে সাফল্য আনতে পারে না। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী শিক্ষক যখন যেমন প্রয়োজন তার পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কোনো পদ্ধতি বা কোনো রীতি কখনো কিভাবে কাজে লাগাতে পারবে তা শিক্ষকের প্রচেষ্টা ও ভুলের নীতি অনুসরণ করতে পারেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ এতটাই বিস্তৃত এবং ব্যাপক যে কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা সর্বজনীনভাবে স্বীকৃত দেওয়া কঠিন। আঞ্চলিক, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটি সর্বজনীন স্বীকৃত সংজ্ঞা এক্ষেত্রে দেওয়া দুর্বিষহ। তবুও কিছু সংজ্ঞা নিচে দেওয়া হলো। বোধ 1996। অন্তর্ভুক্তি হলো একটি প্রক্রিয়া যা শিক্ষায় অংশগ্রহণের সংখ্যা বৃদ্ধি করে ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করাকে কমিয়ে আনে। অ্যানিতা এল আল 2002। যখন কোনো সক্ষম শিক্ষার্থীকে নিঃশর্তভাবে প্রথাগত বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ও গোষ্ঠীতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তখনই তা হবে অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। ক. সাধারণ শিশুদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরও একই রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। খ. সমাজকে এই বিষয়ে সচেতন করা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ব্যতিক্রমী হলেও তারা শিশুই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করা। এরপর আসছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কী কী হতে পারে। শিক্ষা পৃথকীকরণ থেকে সমন্বিত হয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পরিণত হয়েছে। এই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা হলো শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, তাই এদেরকে গ্রহণযোগ্য স্তরে শিক্ষা অর্জনের জন্য দরকার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো যাতে শিক্ষা ব্যবস্থা আনন্দময়, উৎপাদনশীল ও বহুমুখী নাগরিক তৈরি করা যায়। প্রত্যেকটি শিশুর আলাদা বৈশিষ্ট্য, আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী শিক্ষণের জন্য এই শিক্ষা প্রয়োজন। যাদের বিশেষ শিক্ষাগত চাহিদা আছে তাদের প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই শিক্ষা প্রয়োজন। শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য এবং জীবন প্রস্তুতির শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষার প্রয়োজন। মানব সম্পদ ও শিক্ষা সম্পদের প্রকৃত কার্যকারী ব্যবহারের জন্য এই শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাপকভাবে বিস্তৃত বিকল্পের সন্ধান দেয়। এই শিক্ষা পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে লড়াই করার, নতুন অভিবাদনমূলক সমাজ সৃষ্টির, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সাহায্য করে, শিক্ষার্থীদের মধ্যে সাম্য আনতে এবং সকলকে সমান সুযোগ দিতে সাহায্য করে। এরপর আসছি এই শিক্ষা অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি। ইউনেস্কো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 4টি উপাদানের কথা উল্লেখ করেছেন, যথা: অন্তর্ভুক্তি হলো একটি প্রক্রিয়া। বৈষম্যকে মোকাবেলা করার জন্য এটি একটি উন্নত ও চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমাদের শিক্ষা দেয় কীভাবে আমরা বৈষম্যের সঙ্গে জীবনযাপন করব এবং কীভাবে বৈষম্যের থেকে জীবন ধারণের শিক্ষা নেব। 2. বাধা চিহ্নিতকরণ এবং দূরীকরণই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করে প্রথা ও অনুশীলনের উন্নতি সাধন করাই হলো এই শিক্ষার লক্ষ্য। 3. সমস্ত শিক্ষার্থীর উপস্থিতি, অংশগ্রহণ ও পারদর্শিতা অর্জনই হলো অন্তর্ভুক্তি। এখানে উপস্থিতি শিক্ষার্থীরা কোথায় কতটা শিক্ষাগতভাবে অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ বলতে কী ধরনের অভিজ্ঞতা তাদের দেওয়া হচ্ছে, এবং পারদর্শিতা বলতে পাঠ্যক্রম ভিত্তিক কতটা তারা কৃতকার্য হচ্ছে তা বোঝানো হচ্ছে। 4. প্রান্তিক, বহিষ্কৃত বা নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের ওপর অন্তর্ভুক্তিকরণ বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যে সমস্ত শিক্ষার্থীরা সমাজে বিপজ্জনক অবস্থায় রয়েছে তাদের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করানোই অন্তর্ভুক্তি শিক্ষণের মূল উদ্দেশ্য। অন্তর্ভুক্তিমূলক শিক্ষণকে কার্যকরী করার পদক্ষেপ। ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স 2007 অন্তর্ভুক্তিমূলক শিক্ষণকে কার্যকরী করার জন্য কতগুলি উপাদানের কথা বলেছেন। সেগুলি হলো: 1. শিক্ষণের বিভিন্ন কৌশল ও দৃষ্টিভঙ্গির প্রয়োগ এই ধরনের শিক্ষণকে কার্যকরী করে। 2. পাঠ শুরুর পূর্বে শিক্ষণ উদ্দেশ্যকে স্পষ্ট করে উল্লেখ করতে হবে। পাঠ চলাকালীন বিভিন্ন সহায়ক গ্রন্থের উল্লেখ করতে হবে এবং
পাঠ শেষে শিক্ষার্থীদের কী শিখতে পারলো তা পর্যালোচনা করতে হবে। 3. শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই করার জন্য গঠনমূলক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। 4. শিক্ষার্থীরা চাহিদা ও ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়বস্তু নির্বাচন করতে হবে। 5. শিক্ষণে বহু ইন্দ্রিয় দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। 6. শিক্ষার্থীরা যেন জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করতে পারে তার জন্য উপযুক্ত সময়, প্রবলক ইত্যাদির ব্যবস্থা করতে হবে। 7. পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। 8. পাঠ্যক্রমের মধ্যে যেন শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় তার ব্যবস্থা করতে হবে। 9. গৃহকাজ এমনভাবে সাজাতে হবে যেন তাতে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি পায়। শিক্ষার্থীর স্বাধীন শিক্ষণ হয়, প্রতিটি শিক্ষার্থীর শিখন অগ্রগতি নিয়ন্ত্রণ করা যায়, শিক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করা যায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা। শিক্ষার্থীরা প্রত্যেকের বিশেষ শক্তি ও সামর্থ্যকে প্রশংসা করতে শেখে। শিক্ষার্থীরা পরস্পরকে সাহায্য করতে উৎসাহিত হয়। অক্ষমতাযুক্ত শিক্ষার্থীরা স্বাভাবিক উপায়ে স্বাভাবিক পরিবেশে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। এই শিখনের ফলাফল: 1. পাঠ পরিকল্পনা তৈরি করতে পারবে। 2. পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ সঞ্চালন করতে পারবে। 3. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটি বুঝতে পারবে। 4. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জ্ঞানটি বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে প্রয়োগ করতে পারবে। আমার আজকের টপিক এই পর্যন্তই। ধন্যবাদ।